আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরায়েল। সৌদি ইউএই মুখোমুখি, যুদ্ধের দ্বারপ্রান্ত। ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না, আয়াতুল্লাহ খামেনি। ইরানে বিক্ষোভ চলছেই, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল 10 জনে। গাজার জন্য যে আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। শুরুতেই আমরা নজর দেব মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে এবং যুদ্ধের দামামা বাজছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের সঙ্গে চলমান বৈরিতার জেরে ইসরায়েল তাদের সামরিক প্রস্তুতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েল মনে করছে যে ইরান বা তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে যে কোনো মুহূর্তে বড় ধরনের আক্রমণ আসতে পারে, আর ঠিক এই শঙ্কা থেকেই ইসরায়েল তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আকাশ, স্থল এবং নৌ 3 পথেই যুদ্ধের জন্য মহড়া শুরু করেছে এবং তাদের আয়রন ডোম সহ অন্যান্য মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোকে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। এই প্রস্তুতির পেছনে মূল কারণ হল ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারের চেষ্টা, যা ইসরায়েল তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। আপনারা জানেন যে গত কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে সাইবার আক্রমণ এবং ছায়া যুদ্ধের বা শ্যাডো ওয়ারের ঘটনা ঘটে চলেছে, কিন্তু এবার মনে হচ্ছে পরিস্থিতি সরাসরি সংঘাতে রূপ নিতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং তাদের যুদ্ধকালীন মন্ত্রিসভা দফায় দফায় বৈঠক করছেন এবং তারা যে কোনো পরিস্থিতির জন্য ফার্স্ট স্ট্রাইক বা আগাম হামলার পরিকল্পনাও টেবিলে রেখেছেন। অন্যদিকে ইরানও পাল্টা হুমকি দিয়ে বলেছে যে ইসরায়েল যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে তার পরিণতি হবে ভয়াবহ। এই পাল্টাপাল্টি হুমকির ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন কার্যত বারুদির স্তূপে পরিণত হয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, তবে কি সত্যিই আরেকটি বড় যুদ্ধ আসন্ন, নাকি এটি কেবল রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল? তবে ইসরায়েলের রিজার্ভ ফোর্সের সদস্যদের যেভাবে তলব করা হচ্ছে এবং সীমান্তে যেভাবে ট্যাঙ্কের বহর সাজানো হচ্ছে, তাতে সাধারণ মহড়া বলে মনে হচ্ছে না। এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে, বিশেষ করে তেলের বাজারে অস্থিরতা তৈরির আশঙ্কা রয়েছে। আপনারা যারা নিয়মিত আমাদের সংবাদ দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এই দুই দেশের দ্বন্দ্ব নতুন নয়, কিন্তু বর্তমান জিওপলিটিক্যাল পরিস্থিতিতে এর মাত্রা অনেক বেশি। এই যুদ্ধের শঙ্কা নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন কূটনীতির মাধ্যমে এই উত্তেজনা কমানো সম্ভব? কমেন্ট করে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের অবশ্যই জানাবেন। মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ কতটা জটিল হতে পারে তার আরেকটি বড় প্রমাণ মিলছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েন থেকে, যা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে অনেক বিশ্লেষক একে অঘোষিত যুদ্ধের দ্বারপ্রান্ত বলে অভিহিত করছেন। একসময়ের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রিয়াদ এবং আবুধাবির মধ্যে স্বার্থের দ্বন্দ্ব এখন এতটাই প্রকট যে এটি আর গোপন কোনো বিষয় নয়। এই দুই প্রতিবেশী দেশের মধ্যে মূল বিরোধের জায়গাটি তৈরি হয়েছে অর্থনৈতিক আধিপত্য এবং আঞ্চলিক নেতৃত্বকে কেন্দ্র করে। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান তার ভিশন 2030 বাস্তবায়নে সৌদি আরবকে এই অঞ্চলের প্রধান ব্যবসায়িক হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চান, যা সরাসরি দুবাই এবং আবুধাবির অর্থনৈতিক স্বার্থে আঘাত হানছে। বিশেষ করে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে রিয়াদে তাদের সদর দপ্তর স্থানান্তরের জন্য সৌদি আরবের আল্টিমেটাম আমিরাত ভালোভাবে নেয়নি। এর বাইরেও ইয়েমেন যুদ্ধ এবং তেল উৎপাদন নীতি বা ওপেক প্লাসের সিদ্ধান্ত নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ চরমে পৌঁছেছে। আমিরাত যেখানে নিজস্ব পররাষ্ট্র নীতি এবং তেলের উৎপাদন বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে, সেখানে সৌদি আরব চাইছে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে, উৎপাদন কমিয়ে রাখতে। এই অর্থনৈতিক এবং কূটনৈতিক দ্বন্দ্ব এখন এমন এক শীতল যুদ্ধে রূপ নিয়েছে যা জিসিসি বা গালফ কোঅপারেশন কাউন্সিলের ঐক্যেও ফাটল ধরাচ্ছে। খবরে বলা হচ্ছে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে যোগাযোগও আগের মতো নেই এবং তারা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে প্রচ্ছন্নভাবে অবস্থান নিচ্ছেন। যদিও এখনও কোনো সামরিক সংঘাতের খবর নেই, কিন্তু কূটনৈতিক এবং অর্থনৈতিক ফ্রন্টে তারা একে অপরের মুখোমুখি অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন এই দুই আরব পরাশক্তির মধ্যকার এই ফাটল মধ্যপ্রাচ্যের পুরো রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। একদিকে সৌদি আরব চাইছে তাদের হারানো প্রভাব ফিরে পেতে, অন্যদিকে আমিরাত চাইছে নিজেদের একটি স্বাধীন এবং শক্তিশালী গ্লোবাল প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে। এই দ্বন্দ্বের ফলে ইয়েমেন সংকট সমাধান আরও জটিল হতে পারে।
এবং ইরানের বিরুদ্ধে আরব জোটের ঐক্য দুর্বল হয়ে পড়ার শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিকে আপনারা কিভাবে দেখছেন? মুসলিম বিশ্বের দুই প্রধান শক্তির এই বিভেদ কি শুভ লক্ষণ? ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এবার দৃষ্টি ফেরানো যাক ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের সর্বোচ্চ নেতার কঠোর হুঁশিয়ারির দিকে, যা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইরান কখনোই তার শত্রুদের কাছে, বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের চাপের মুখে আত্মসমর্পণ করবে না। তেহরানে আয়োজিত এক বিশাল জনসমাবেশে তিনি এই মন্তব্য করেন, যা মূলত ইরানের ওপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। খামেনি তার বক্তব্যে জোর দিয়ে বলেন যে প্রতিরোধ বা রেজিস্ট্যান্স হল ইরানের মূল নীতি এবং তারা তাদের সার্বভৌমত্ব ও সম্মানের সাথে কোনো আপোষ করবে না। তিনি অভিযোগ করেন যে শত্রুরা ইরানের অর্থনীতি ধ্বংস করে এবং জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেশটিকে দুর্বল করতে চাইছে, কিন্তু ইরানি জাতি এই ষড়যন্ত্র রুখে দেবে। এই বক্তব্যের টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একদিকে যখন ভিয়েনায় পরমাণু আলোচনা থমকে আছে এবং অন্যদিকে ইসরায়েলের সাথে যুদ্ধের সংজ্ঞা বাড়ছে, ঠিক তখনই খামেনি এই অনমনীয় মনোভাব প্রকাশ করলেন। এর মাধ্যমে তিনি দেশের অভ্যন্তরীণ জনগণকে যেমন ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝিয়ে দিলেন যে চাপ প্রয়োগ করে ইরানকে নতজানু করা যাবে না। খামেনির এই বক্তব্যের পর বিশ্লেষকরা মনে করছেন অদূর ভবিষ্যতে ইরানের পররাষ্ট্রনীতিতে কোনো নমনীয়তা আসার সম্ভাবনা খুবই কম, বরং ইরান তাদের মিসাইল কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি বাহিনীগুলোর প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে ধারণা করা হচ্ছে। এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইরানের ভেতরেও নানা বিষয়ে অসন্তোষ রয়েছে, তাই অনেকে মনে করছেন এটি সরকারের শক্তি প্রদর্শনের একটি মহড়া। তবে খামেনি এটাও স্মরণ করিয়ে দেন যে অতীতের কঠিন সময়গুলো ইরান যেভাবে পার করেছে, বর্তমান সংকটও তারা সেভাবেই মোকাবিলা করবে। তার এই কখনো আত্মসমর্পণ না করার ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে কি প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, ইরানের এই অনমনীয় অবস্থান তাদের জন্য ভালো ফল বয়ে আনবে, নাকি এটি তাদের আরও একঘরে করে ফেলবে? আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ইরানের সর্বোচ্চ নেতার কঠোর অবস্থানের ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে দেশটির রাজপথগুলোতে, যেখানে সাধারণ মানুষের বিক্ষোভ এবং অসন্তোষ ক্রমেই দানা বাঁধছে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে, যা পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলেছে। এই বিক্ষোভের সূত্রপাত হয়েছিল মূলত অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কিছু সামাজিক ইস্যুকে কেন্দ্র করে, কিন্তু এখন তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। বিভিন্ন প্রদেশ থেকে পাওয়া ভিডিও এবং তথ্যে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটছে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস এবং কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে, যার ফলেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা 10 জনে পৌঁছানোর পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরান সরকারকে বল প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বিক্ষোভকারীরা দাবি করছেন তাদের মৌলিক অধিকার এবং অর্থনৈতিক মুক্তির দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। অন্যদিকে সরকারি ভাষ্যমতে এই বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে, যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে, যার ফলে সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ছে। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজগুলোতে দেখা যাচ্ছে মানুষ কতটা বেপরোয়া হয়ে উঠেছে। এই 10 জনের মৃত্যু আন্দোলনকে থামিয়ে দেওয়ার বদলে আরও উস্কে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি ইরানে এ ধরনের বিক্ষোভ কঠোর হাতে দমন করা হয়েছে, কিন্তু এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন মনে হচ্ছে, কারণ মানুষের ক্ষোভের মাত্রা অনেক বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বেকারত্বের কারণে তরুণ প্রজন্মের মধ্যে হতাশা এই বিক্ষোভের মূল চালিকা শক্তি। সরকার এখন আলোচনার পথে হাঁটবে নাকি আরও কঠোর হবে, তার উপর নির্ভর করছে আগামী দিনগুলোর পরিস্থিতি। আপনাদের কি মনে হয়, জনগণের এই দাবি কি সরকার মেনে নেবে নাকি সংঘাত আরও বাড়বে? নিয়মিত এমন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।
সবশেষে আমরা নজর দেব মানবিক সংকটের কেন্দ্রবিন্দু গাজার দিকে, যেখানে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজার জন্য একটি জরুরি এবং আবেগঘন আহ্বান জানিয়েছেন, যা বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। নিউ ইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গাজা এখন কার্যত নরকে পরিণত হয়েছে এবং সেখানে অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছানো না গেলে লাখ লাখ মানুষের জীবন বিপন্ন হবে। তিনি বিবদমান পক্ষগুলোর প্রতি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং ত্রাণবাহী ট্রাকগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেন। গুতেরেস সতর্ক করে দিয়ে বলেন, খাদ্য, পানি, ঔষধ এবং জ্বালানির তীব্র সংকটে গাজার হাসপাতালগুলো অচল হয়ে পড়েছে এবং শিশুরা অপুষ্টি ও পানিশূন্যতায় মারা যাচ্ছে। তার এই আহ্বানের পেছনে রয়েছে গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষের আর্তনাদ। জাতিসংঘ মহাসচিব বলেন, যুদ্ধেরও একটা নিয়ম আছে, কিন্তু গাজায় যা হচ্ছে তা মানবতার চরম লঙ্ঘন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে প্রভাবশালী দেশগুলোকে তাদের প্রভাব খাটিয়ে এই হত্যাযজ্ঞ বন্ধ করার অনুরোধ জানান। তিনি স্পষ্ট করে বলেন যে ত্রাণের জন্য অপেক্ষা করার মতো সময় গাজার মানুষের হাতে আর নেই। এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। গুতেরেসের এই বক্তব্যের পর বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। অনেক দেশই তার এই আহ্বানে সমর্থন জানিয়েছে, কিন্তু বাস্তবে মাঠে তার প্রতিফলন খুব কমই দেখা যাচ্ছে। গাজার সাধারণ মানুষ আকাশের দিকে তাকিয়ে আছে একটু সাহায্যের আশায়, আর অন্যদিকে চলছে বোমাবর্ষণ। জাতিসংঘের মতো সংস্থার প্রধান যখন এমন অসহায়ভাবে আহ্বান জানান, তখন বোঝা যায় পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা আশা করি বিশ্ব নেতারা এই আহ্বানে সাড়া দেবেন এবং গাজার মানুষের জন্য শান্তির সুবাতাস বইবে। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, গাজার এই মানবিক বিপর্যয় নিয়ে আপনাদের অনুভূতি কি আমাদের অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সত্যের সাথেই থাকুন। ধন্যবাদ।